আসসালামু আলাইকুম। জুবায়ের একাডেমিতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। সারা জীবন সবাই সফলতার গল্প শোনে। আজকে আপনাদের ব্যর্থতার গল্প শোনাবো। তার আগে আমার তৈরি করা একটা রোজ সোপ দেখাই। এটা একটা এক্সক্লুসিভ রোজ সোপ বলা যায়। এটা আমার গল্প শেষে এটা কেটে দেখাবো। আর পাশাপাশি আস্তে, আস্তে করে এটা মানে আনমোল্ড করার চেষ্টা করব। আচ্ছা, চলেন ব্যর্থতার গল্প কেন শেয়ার করব? কারণ সবাই আসলে সফলতার গল্প শুনতে চায়, কখনো কেউ ব্যর্থতার গল্প আসলে শুনতে চায় না। কারণ মানে ব্যর্থতার গল্পগুলা সবসময় দেখা যায় যে সবার মন মতো হয় না। সবাই চায় কিভাবে শর্টকাটে বড় হওয়া যায়, কিভাবে কিভাবে মানে খুব পরিশ্রম না করে অল্পের ভিতরে কিভাবে বড় হওয়া যায়, সবাই কিন্তু সেই জিনিস নিয়ে আসলে সবসময় ব্যস্ত থাকে। এই জন্য মানে ব্যর্থতার গল্পগুলা কেউ শুনতে চায় না। তো চলেন একে একে আমার জীবনের ব্যর্থতার গল্পগুলা বলি। আমি প্রথম জীবনে যখন বিজনেস শুরু করি, অর্থাৎ এই সোপ মেকিং এ আসার আগে, তখন মূলত আমি যেটা করি সেটা হলো আমি ইন্ডিয়ান শাড়ি নিয়ে ব্যবসা শুরু করি। আবারও বলি, ইন্ডিয়ান শাড়ি নিয়ে ব্যবসা শুরু করি। তো এই ইন্ডিয়ান শাড়ি নিয়ে ব্যবসা শুরু করতে গিয়ে আমি যেটা করলাম যে ইন্ডিয়া থেকে যারা শাড়িটা মূলত এখানে আসে, বিশেষ করে কাতান শাড়ি বা একটু দামি দামি শাড়িগুলো, এই শাড়িগুলো মূলত আমি একটা সাপ্লায়ার খুঁজে বের করলাম। তো ওর সাথে আমার মূলত যে কন্ট্যাক্ট ছিল সেটা হলো যে পণ্যগুলো আমার সেল হবে না, পরবর্তীতে সে চেঞ্জ করে দিবে। তো সেই সুবাদে সে আমাকে অনেকগুলো আইটেম আমাকে দেয় আরকি। তো আমি ওর কাছ থেকে মূলত ১ থেকে ১,০০,০০০ সোয়া লাখ টাকার মতো আমি শাড়ি কিনি। আচ্ছা, এই শাড়ি কেন আমি এখানে বিক্রি করতে আসলাম, ইন্ডিয়ান শাড়ি আমি বলি। আমি আসলে আ অনলাইনে ঘুরে ফিরে যখন আমি একটা শাড়ির এড এ ক্লিক করি, এরপর থেকে দেখা যায় প্রতিনিয়ত আমার এখানে শাড়ির এড আসতে শুরু করে। অর্থাৎ Facebook এর অ্যালগরিদমে পড়ে যাই, তার টার্গেটে পড়ে যায়, আমাকে প্রতিনিয়ত শাড়ির এড গুলা দেখায়। তো তখন আমি মনে করলাম কি যে শাড়ির মনে হয় প্রচুর ডিমান্ড আছে সারা বিশ্বে। মানে সারা বাংলাদেশে মনে হয় প্রচুর ডিমান্ড। আনবো আর সেল হয়ে যাবে, সেল হতে থাকবে। কিন্তু এই পরবর্তীতে ওই সাপ্লায়ারের কাছ থেকে যখন আমি পণ্যগুলো আনি, তখন দেখা যায় যে ওই সাপ্লায়ার আমাকে পরে আর চেঞ্জ করে দেয় না। বলতেছে চেঞ্জ করা যাবে না। এটা আমার রুলসে নাই হ্যান-ত্যান। কিন্তু যখন আমি প্রায় আমার মনে হয় ৳১,৩০,০০০ মতো আমি প্রায় মালামাল কিনি। আমার যতদূর মনে হয় যে এই ৳১,৩০,০০০ মালামাল মানে আমি তো ইচ্ছামত শাড়ি আনছি। ও তো চেঞ্জ করে দিবে, বিভিন্ন রকমের আইটেম দিবে। আমি ওই আইটেম গুলো অনুসারে আমি সেল করব। যেটা সেল হবে না ও চেঞ্জ করে দিবে। এটা হলো আমার ব্যবসার একটা ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তীতে ও আমাকে চেঞ্জ করে দেয় না। চেঞ্জ মানে না করার কারণে আমি আর ওই শাড়িগুলো বিক্রি করতে পারি নাই। আর আমি এটা ব্যবসা করার আগ্রহ অনেকটা হারায় ফেলি। যেহেতু ওর সাথে আমার যে আলোচনাটা ছিল, যে কমিউনিকেশনটা ছিল বা যে শর্তটা ছিল, এই শর্তটা আসলে ওখানে আমার মানে ও পূরণ করে না। আমি ব্যবসার মোটিভেশনটা হারায় ফেলি। আর অন্যদিকে আমরা তো সবসময় মনে করতাম যে অনলাইনে আসলেই বুস্ট করলেই শুধু সেল আর সেল। কিন্তু বাস্তবতা বড়ই নির্মম। বুস্ট করলে আমার সেল হয় নাই। অন্যদিকে এই ঝামেলাগুলো হওয়ার কারণে পরবর্তীতে আমার আর সেই শাড়ির বিজনেসটা করা হয় নাই। পরবর্তীতে আমি দেখলাম যে চিন্তা করলাম যে বাংলাদেশে একটা ইউনিক একটা পণ্য নিয়ে কাজ করা যায় বা ভালো একটা আইটেম নিয়ে কাজ করা যায়। তখন আমি চিন্তা করলাম যে না, ইন্ডিয়ান শাড়ি বিক্রি না করে তখন আমি দেশীয় কোনো আইটেম নিয়ে কাজ করতে পারি কিনা। সেই হিসাবে আমি জামদানি নিয়ে কাজ করা শুরু করি। তো জামদানি নিয়ে কাজ করতে গিয়ে আমি সেই কোথায়? নারায়ণগঞ্জে সেই যেখানে যাই, জামদানি পল্লীতে যাই। ওখানে ভোর রাতের আ ইয়াতে জয়েন করি, মানে হাটে জয়েন করি এবং ওখান থেকে আমি ধীরে ধীরে জামদানি সম্পর্কে আইডিয়া নেওয়ার চেষ্টা করি। এবং আমি এটা পাবলিক প্লেসে বা মানে এটা আমি বিভিন্নভাবে আমি পরবর্তীতে সেল করার চেষ্টা করি। তো এভাবে আমি এখানে কিন্তু একটা জামদানি, আমি তখন চিন্তা করলাম যে অরিজিনাল জামদানি নিয়ে কাজ করব। তাহলে একটা জিনিস আমি বুঝলাম যে বাংলাদেশের মানুষগুলো আসলে অরিজিনাল জিনিস বোঝে না। তাতে যত বেশি ডুপ্লিকেট দেওয়া যায় তত বেশি মানে ভালো হয়। এটা আমার কাছে মনে হলো আরকি ওই জামদানি শাড়ি বিক্রি করতে এসে। তাহলে আমি যখন অরিজিনাল শাড়িগুলো আমি যখন সেল করার চেষ্টা করলাম, যেগুলো ১৫-২০,০০০ দাম বা ৳৩০,০০০ যে শাড়িগুলোর দাম, এগুলো কাস্টমার খুবই কম। কিন্তু আবার কাস্টমারকে বোঝানো যায় না যে এটা অরিজিনাল। তারা আসলে ইন্ডিয়ান যে জামদানিগুলো আছে না, যেগুলো মেশিন মেড, ওই ধরনের শাড়িগুলো দেখা যায় যে অনেক গর্জিয়াস কাজ, ৩-৪,০০০, ৳৫,০০০ মধ্যে কিনে ফেলে। এরকম একটা বিষয় আসে। তো এই ক্ষেত্রে দেখা যায় জামদানি নিয়ে কাজ করতে গিয়ে এক ভদ্রলোক করলো কি, আমাকে একটা শাড়ির অর্ডার দেয়। আমি সেই শাড়িগুলোকে মানে ওর জন্য আমি আলাদাভাবে বিশেষভাবে ওদের সাথে কাজ করে মানে কথা বলে তাঁতিদের সাথে ওর জন্য আমি একটা আলাদা শাড়ি তৈরি করে দিই। তো যেহেতু আমার একটা পরিচিত মানুষ আমাকে একটা শাড়ির অর্ডার করেছিল, তা আমি ওর জন্য এটা বানায় দেওয়ার পরে, পরে বলে হাতে পাওয়ার পরে এটা আমি নিব না। এটা খুবই কম দামি একটা শাড়ি। এই যে নিব না, তাই আমি আসলে পরিচিত মানুষদের সাথে এই তর্কে বিতর্কে জড়াই নাই তখন ওই মুহূর্তটায়। তো
তো দরকে ভিতরে না জড়ানোর কারণে এই আসলে পুরো ড্যামারেজটা আমি দিই, যেহেতু একটা অনেক এক্সপেন্সিভ একটা শাড়ি তার জন্য তৈরি করে দেই এবং পরবর্তীতে সে আমাকে টাকাটা দেয় নাই। তাহলে আমি কয়টা জায়গায় ধরা খেলাম? আমি ধরা খেলাম, কিন্তু প্রথমে আমি ধরা খেলাম হলো ইন্ডিয়ান কাতান শাড়িতে, যেখানে আমি কাঞ্জিপুরম এই শাড়িগুলো আমি নিয়ে যখন শুরু করি, ওই শাড়িগুলো এখনো খুঁজলে আমাকে বাসায় হয়তোবা কোনো একটা কার্টুন করা এই শাড়িগুলো কোথাও আছে হয়তোবা। তো এইটা নিয়ে পরবর্তীতে আর আমার ওটা কাজ করে, মানে ওই শাড়িগুলো নষ্ট হয়ে যায় ধীরে ধীরে, অনেক সময় পার হয়ে যায় তো নষ্ট হয়ে যায় খোলা ভাঁজ করা, এই জন্য, কারণ ও তো আমাকে চেঞ্জ করে দেয় নাই। তো ওইটা গেল। পরবর্তীতে জামদানি শাড়িগুলোর প্রায় আমার একই অবস্থা হলো, কারণ ও যে ওই ব্যক্তিটা যে আমাকে বড় অ্যামাউন্ট দেন, আমার তো আসলে দিন শেষে পুঁজি কত ছিল, 50,000 থেকে 1 লাখ টাকা, সরি। তো এই টাকাগুলো যদি কেউ একজন আটকায় দেয় বা আমাকে যদি এই জিনিসগুলো না দেয়, পরবর্তীতে দেখা গেছে যে আমি এই জামদানি শাড়িতে বড় একটা লুজার হই। জামদানি শাড়িতে এরকম বড় লুজার হওয়ার পর আসলে পরবর্তীতে আমার কাছে জামদানি শাড়ি নিয়েও ব্যবসা করা হয় নাই। থার্ড ব্যবসা যখন আমি শুরু করি সেটা ছিল থ্রি পিস। এটা ইন্ডিয়ান থ্রি পিস, বাংলাদেশি থ্রি পিস, এগুলো নিয়ে চিন্তা করলাম। তো চিন্তা করলাম যে জামদানি শাড়ি অনেক দামি, ইন্ডিয়ান শাড়িগুলো অনেক দামি, এগুলো হয়তো বা মানুষ চড়ান, আমি কম দামে, যেগুলো ধরেন ওই যে কি বলে কটনের উপর যে প্রিন্টেড যে ইয়েগুলো আছে না, 800, 900, 1,000 টাকা যে প্রাইস গুলো, এগুলো নিয়েও আমি তখন আমি অনেকগুলো স্টোর করে ফেলাম, আবার প্রায় লাখখানিক টাকার মতো ইয়া করলাম, ম্যানেজ করলাম। এই টাকাগুলো কিন্তু প্রতিবার আমি লুজ করলাম। প্রথমবার আমি 1.5-2 লাখ টাকা, মানে ইন্ডিয়ান শাড়িতে 1.5 লাখ টাকার মতো লস খেলাম, মানে মার্কেটিং টার্কেটিং সব 1.5-2 লাখ টাকার মতো লস। পরবর্তীতে আবার জামদানিতে শাড়িতে আবার 1-2 লাখ টাকা এরকম মতো লস। এরপরে এই থ্রি পিস যখন শুরু করলাম, ভাবলাম যে কম দামি পণ্য, কম দামি পণ্য নিয়ে মনে হয় আবার দেখা যায় যে অনেক বেশি হিরিক পড়ে যাবে, আমার সব লস উঠে যাবে। কিন্তু বাস্তবতা হলো কি, মানুষ আসলে কোনো পণ্য যখন অনলাইনে কিনে তখন টাকার দিকে তাকায় না, যে ক্রেতা সে যত টাকাই হোক না কেন সে কিন্তু কিনে নিয়ে যায়। পরবর্তীতে দেখা যাবে যে আমি আস্তে আস্তে না এই কাজগুলোরও, মানে আমি অনেকটা মোটিভেশন অনেক সময় হারায় ফেলি এই কাজগুলো করার জন্য, কারণ আমার ওই থ্রি পিস গুলোও না তখন ধীরে ধীরে আর চলে নাই। হ্যাঁ, তো ওই থ্রি পিস গুলো না চলার কারণে ওই থ্রি পিস গুলো এখনো আমার বাসায় স্টোর অবস্থায় আছে, নষ্ট অবস্থায় আছে। হ্যাঁ, তো আমি ভেবেছিলাম যে কি আমার এগুলো মনে হয় চিরামুড়ির মতো এই প্রোডাক্ট গুলো আমার এখানে চলবে, কিন্তু বাস্তবতা হলো আমার কাছে সেই প্রোডাক্ট গুলো চিরামুড়ির মতো চলে নাই। হ্যাঁ, আমি যেটা ভেবেছিলাম সেটা ভাবনার থেকে অনেক বাইরের একটা বিষয়। হ্যাঁ, তো আমার এই জিনিসগুলো যখন না চলছে তখন আমি যেটা করলাম যে আমি অনেকটা হতাশ হয়ে যাই যে অনলাইনে মনে হয় এটা আসলে মানে মানে কোনো ব্যবসায়ী করা সম্ভব না। হ্যাঁ, তো আবার এখানে থ্রি পিস নিয়ে কাজ করতে গিয়ে আরো কিছু জটিলতায় পড়ি, যে দেখেন আমরা অনেক সময় বিভিন্ন মাধ্যম থেকে এই প্রোডাক্ট গুলো নিয়ে আসি, নিয়ে আসার পরে দেখা যায় স্টক আউট হয়ে গেছে। আমি যখন সেই সোর্স থেকে মানে আনতে গেলাম, মানে সেই সোর্স থেকে যখন আমি নতুন করে আনতে গেলাম তখন দেখা যায় যে ওর স্টক আউট হয়ে গেছে। এরকম অবস্থা হয় যে সোর্স থেকে যখন আনতে গেলাম, সাবানগুলো পরে দেখাই, সোর্স থেকে যখন আমি আবার আনতে গেলাম দেখলাম ওর স্টক আউট হয়ে গেছে, আমি এখান থেকে সেল করে ফেললাম। কিন্তু স্টক আউট হওয়ার কারণে দেখা যাবে যে মানে আমি দেখা গেল ওই পণ্যগুলা আমি আর কাস্টমার পর্যন্ত দিতে পারলাম না, কারণ ওর স্টক আউট। আমি তো একটা সোর্সের উপর ডিপেন্ড করেছিলাম প্রোডাক্টগুলো আনার জন্য। তো এইভাবে করে করে যে প্রোডাক্টগুলো আনলাম এগুলোও সেল করতে পারলাম না। আবার আমি সেল যেটা করি আবার সেটা আনতে যাই, তখন তাদের স্টক আউট হয়ে যায়, আমি সেই পণ্যগুলো কাস্টমারকে দিতে পারি না। তো এরপরে চিন্তা করলাম যে না, আমাকে আসলে বিজনেস এমন পণ্য নিয়ে করতে হবে যেটার মানে মার্কেটের ডিমান্ড থাকবে, প্রচুর পরিমাণ মার্কেটের ডিমান্ড থাকবে, এবং এটা ধরেন কম্পিটিশন কম থাকবে। এইটা আমি চিন্তা করলাম। আর অন্যদিকে একটা জিনিস চিন্তা করলাম যে এই প্রোডাক্ট গুলো আমার অ্যাভেলেবেল থাকতে হবে, এটা সবচেয়ে বিষয়, মানে আমার হাতে থাকতে হবে। আমি যখন চাইবো তখন আমি যেন তৈরি করে, বা যখন চাইবো তখন আমি যেন ম্যানেজ করে এই পণ্যটা মানুষকে দিতে পারি। আমার জন্য ওই বিপদে আর না পড়তে হয় যে সেল করে ফেললাম, আমি যার কাছ থেকে আনতাম তার কাছে নেই, এই বিপদে না পড়তে। তো এই জন্য অনেক চিন্তা ভাবনা করে কি করব কি করব। তো যেহেতু সোপ মেকিং এর উপর মানে আলহামদুলিল্লাহ তখন একটা মোটামুটি ভাবে একটা আইডিয়া ছিল, আমি তখন থেকে শুরু করে স্টার্ট, তখন থেকে এই সোপ মেকিং নিয়ে আসলে কাজ শুরু করি। তাহলে এখানে একটা সুবিধা হলো কি, এই যে আমার হাতের যে পণ্যটা, এই পণ্যটা আমি এখন যখন চাইবো তখন আমি তৈরি করতে পারবো। আবার একটা জিনিস খেয়াল করেন যে আমার এই পণ্যটা আপনি যে বলবেন যে এটা কিন্তু একটা ইউনিক পণ্য, আমি গ্যারান্টি দিয়ে বলবো বাংলাদেশে এই সাবানটা আর কারো কাছে নাই। হ্যাঁ, এটা কেন কেন বললাম,
যে এটা তো আমার ডিজাইন, আমার সব, আমার উপকরণ, আমার ইনগ্রেডিয়েন্টস। আমার যদি এখন 5,000 পিস অর্ডার হয়, আমি অনায়াসে এগুলো তৈরি করে আপনাদেরকে ডেলিভারি দিতে পারবো। আমার কোনো সোর্সের উপর ডিপেন্ড করা লাগবে না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে এই ধরনের কোনো উৎপাদনমুখী যদি কোনো কাজ করা লাগে বা কাজ করা যায়, সেগুলো খুবই খুবই ভালো হয়, যেগুলো আসলে মানে সবকিছু নিজের হাতে থাকে, নিজের কন্ট্রোলে থাকে। আমি চাইলে যেকোনো সময় ম্যানেজও করতে পারি, যেকোনো সময় চাইলে আমি এটা তৈরি করতে পারি। আবার যত খুশি পিস আমি কিন্তু ডেলিভারিও দিতে পারি। এটাও কিন্তু একটা বিষয়। তো আমি যখন এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করব বা এই জিনিসগুলো নিয়ে আমি ভাবি, তখন আমার কাছে কেন যেন মনে হয় সোপ মেকিংটা একটা, মানে কি বলবো, একটা আইডিয়াল একটা আইডিয়া, মানে কি বলে যে একটা একটা পারফেক্ট একটা আইডিয়া যদি কেউ নতুন করে বিজনেস শুরু করতে চায়। কারণ এটা একটা ইউনিক পণ্য, আর এইটার যে কি পরিমাণ ডিমান্ড আছে এটা আসলে বাইরে থেকে আপনারা বুঝবেন না। আমরা একটা সময় মনে করতাম যে এই যে 500, 600, 700, 800, 800 টাকা দিয়ে একটা সাবান কে কিনবে, যেখানে বাজারে 60 টাকা একটা সাবান পাওয়া যায়, সেখানে কে এই 500, 700 টাকায় একটা সাবান কিনবে? এই যে এগুলো সাবান, এগুলি ইজিলি তো মানে ধরেন 600 টাকার নিচে এই সাবানগুলো সেল হয় না। এখানে 600 টাকার নিচে কেন সেল হয় না? এগুলো তো এক্সক্লুসিভ সাবান। এটার মধ্যে হলো কি বলে, লাক্সারিয়াস অয়েল আছে, আলমন্ড অয়েল আছে, অলিভ অয়েল আছে, ক্যাস্টর অয়েল আছে, কোকোনাট অয়েল আছে, ইভেন এই যে দামি দামি এসেন্সিয়াল অয়েল, এগুলো পর্যন্ত আছে, এবং নানান গোলাপের নির্যাস আছে এর মধ্যে। হ্যাঁ, তো আপনারা হয়তো বা জানেন অরিজিনাল এসেন্স অয়েলের অনেক দাম। তো এই অনেক দামি উপাদান দিয়ে তৈরি করে আসলে এগুলো এমনিতেই বেশি দামে সেল করা লাগে, এটা হলো নিয়ম। তো আমি দিন শেষে আজকে আমি বলতে পারি আলহামদুলিল্লাহ, আমি এই যে ডিসিশনটা নিলাম যে সোপ মেকিং করব বা সোপ মেকিং নিয়ে আমি আসলে ব্যবসা করব, এই এই জিনিসটাই, আমার এই ডিসিশনটাই আমার আসলে জীবনের অনেক কিছু চেঞ্জ করে দেয়। ওকে, লাস্টে আরো কিছু আইডিয়া শেয়ার করি। ধরেন এই জোবার একাডেমি ফর্ম করি, জোবার একাডেমি শুরু করি, এবং এখানে আমরা সোপ মেকিংটা শুরু করি। এই জুবায়ের একাডেমির মধ্যেও ধরেন গত 1 থেকে 1.5 মাসে আমার প্রায় 8 থেকে মানে 7 থেকে 8 লক্ষ টাকা আমি বিভিন্ন প্রতারণার ফাঁদে আমি টাকাগুলো নষ্ট করেছি। আমি ওয়েবসাইট তৈরি করেছি, সেখানে আমি প্রতারণার ফাঁদে পড়েছি। আমার এখানে এই প্রতিষ্ঠানের মার্কেটিং করতে গিয়ে আমি একটা এজেন্সি হায়ার করেছিলাম, সেখানে যত টাকা ইনকাম করেছি সব নিয়ে গেছে। তো সেখানে থেকে 6 থেকে 7 লক্ষ টাকা আমি এখানে লস করেছি। তাহলে দিন শেষে আমি আপনাদের আরো কিছু কথা বলি যে এই যে আমি লস করেছি, আমি যদি প্রথমে যদি জামদানি শাড়িটা আমি লস করেছি, ওটা বাদ দিয়ে যদি বলতাম যে আমাকে দিয়ে হবে না, তাহলে আজকে জুবায়ের একাডেমি ফর্ম হতো না। আমি যদি ওই মুহূর্তটায় বলতাম যে আমাকে দিয়ে জামদানি শাড়ি আর হবে না, আমার পক্ষে বিজনেস শুরু হবে না জামদানি শাড়িতে লস করার পরে, তখন আমি এই জুবায়ের একাডেমি তৈরি হতো না। অন্যদিকে যদি আমি ওই থ্রি পিসে লস না করতাম, তাহলে আমি নতুন করে কোনো কিছু করার আগ্রহ পেতাম না, জুবায়ের একাডেমি ফর্ম করতে না। জুবায়ের একাডেমিতে পরবর্তীতে এই যে 7 থেকে 8 লক্ষ টাকা যে আমি মানুষের প্রতারণার ফাঁদে আমি যে লস করেছি, এই লসটা না করলেও আমি বুঝতে পারতাম না যে বিজনেসের কন্ট্রোলটা সবসময় নিজের হাতে থাকতে হয়। তো এখানে আমি জিনিসটা বললাম, আমি আমার জীবনে যত ব্যর্থ হয়েছে, আমি প্রতিটা ব্যর্থতা থেকে শিখেছি। আমি যত জায়গায় ব্যর্থ হয়েছি, আমার জীবনের প্রতিটা ব্যর্থ জায়গা থেকে আমি নিজেকে ডেভেলপ করার চেষ্টা করেছি। আমি প্রতিটা ব্যর্থ বা প্রতিটা কষ্ট, আমার হয়তো বা বুকে বা অন্তরে কষ্ট লেগেছে, আমি অনেক মানসিকভাবে ভেঙে পড়েছি, আমি স্টিল অনেক সময় ভেঙে পড়ি, কিন্তু আমি আবার নিজেকে রিকভার করার চেষ্টা করেছি। যে কোনো ব্যবসায় উত্থান আছে, পতন আছে। যে কোনো ব্যবসায় তো চ্যালেঞ্জ নিতে হবে। জীবনের কোনো না কোনো মুহূর্তে যদি আপনি চ্যালেঞ্জ না নেন, কখনোই জীবনে সাকসেস আসবে না। তো ব্যবসা হলো এমন একটা জিনিস যে মানুষের রিজিকের 10 ভাগের মধ্যে 9 ভাগ হলো ব্যবসার ভিতরে, আর 1 ভাগ হলো চাকরির মধ্যে। যদিও আমি ব্যক্তিগতভাবে চাকরি ব্যবসা দুইটাই করি, কারণ আমি ম্যানেজ করতে পারি, মাল্টি জায়গায় কাজ করতে আমার ভালো লাগে, আমি পারি ম্যানেজ করতে। যারা ম্যানেজ করতে না পারবেন, মানে রিস্ক নিয়ে ব্যবসা শুরু করেন, আর একটা ব্যবসা নিয়ে ধরে থাকেন। আমি যদি ওই জামদানিতে ধরে থাকতাম, আমি কিন্তু জামদানিতে সাকসেস হইতাম, কিন্তু ওই সময়টা আমি আসলে বুঝি নাই যে আমাকে ধরে থাকতে হবে, আমাকে টিকে থাকতে হবে। যে কোনো ব্যবসা টিকে থাকতে হলে কমপক্ষে 1 বছর আপনাকে ফিল্ডে টিকে থাকতে হবে, যদি ব্যবসা করে সাকসেস আনতে হয়। আপনি সোপ মেকিং আসছেন, ওয়েলকাম, কোনো সমস্যা নেই, আপনি সোপ মেকিং করেন, কিন্তু মনে রাখতে হবে আপনাকে 1টা বছর বাজারে টিকে থাকতে হবে, এই এই পণ্যগুলো সেল করার চেষ্টা করতে হবে। আপনি যখন 10টা পণ্য সেল করবেন, 10 জনের মুখ থেকে 20 জন শুনবে। 20টা প্রোডাক্ট যখন সেল হবে, 20 জন থেকে 40 জন শিখবে, মানে শুনবে, আপনার প্রোডাক্টগুলো আবার সেল হবে, রিসেল হবে। এভাবে 1টা বছরে যদি আপনি 500 পণ্য সেল করতে পারেন, দেখবেন 500 পণ্যের যে কাস্টমার গুলো ছিল, এদের মুখে মুখে 1000 লোক শুনবে। এভাবে দিন যত যাবে,
আপনার পণ্যের তত প্রচার প্রচারণা ঘটবে, আপনার পণ্য তত সেল হবে। অনলাইনে আসলাম আর সাথে সাথে বুস্ট করলাম, বুস্ট করার সাথে সাথে সবকিছু সেল হয়ে গেল, বিষয়টা এত সহজ না। আপনাকে টিকে থাকতে হলে স্ট্রাগল করতে হবে। ব্যবসায় সফল হতে হলে অনেক জায়গায় ব্যর্থ হয়ে আসতে হবে। তো যাই হোক, আজকে অনেক ব্যর্থতার গল্পগুলো শেয়ার করলাম। মানুষ আসলে এগুলো শুনতে পছন্দ করে না। আর আমি এখন এই ব্যর্থতার গল্পগুলোকে এনজয় করি, কারণ ব্যর্থতা থেকে আমি শিক্ষা নিয়েছি এবং সেখান থেকে আজকের জোবায়ের একাডেমি। আমি আমি বলবো আমি 100% সফল না হলেও আমি অন্ততপক্ষে একটা একটা পর্যায়ে আমি চলে গেছি, একটা ছকে, একটা ম্যাপে আমি চলে আসছি যে আমি এই পথে আগালে আগামী 2 বছর বা 3 বছরের মধ্যে আমার জোবায়ের একাডেমি বাংলাদেশের অন্যতম একটা এডুকেশনাল বা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট হিসেবে আমি বাংলাদেশের সবাইকে পরিচয় করে দিতে পারবো। এটা আমার সূচনা, এটা আমার শুরু। আমি এটা ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার পাশে থাকে, অবশ্যই অবশ্যই জোবায়ের একাডেমি বাংলাদেশে একটা টপ কোম্পানিতে আমি রূপান্তরিত করব। এটা আমার জীবনের একটা চ্যালেঞ্জ, যা আমার ব্যর্থতা এবং আমার শিক্ষা থেকে অন্ততপক্ষে এই চ্যালেঞ্জটা আমি নিতেই পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যারা নতুন উদ্যোক্তা আছেন, ব্যর্থতা থেকে কখনো কষ্ট পাবেন না। যেখান থেকে ব্যর্থ হয়েছেন সেখান থেকে আবার শুরু করেন। এটা মানুষের জীবনের একটা অংশ। ব্যর্থতা ব্যবসারই একটা অংশ, এটা ভেবে নেন। এভাবেই আপনাকে বড় হতে হবে, এভাবেই স্ট্রাগল করে জীবনে সবকিছু সফল হতে হবে। তো সবাই ভালো থাকেন। আর লাস্টে আমরা তৈরি করলাম কি একটু ক্যামেরাতে দেখায় দিই, আর এটা থাম্বনেলের জন্য ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।